গোধূলি লগ্ন। নামিদামি কফি শপের নিরিবিলি একটা টেবিলে কফির মগ থেকে ধোঁয়া উঠছে। নীতি মুখটা আমাবস্যার মতো অন্ধকার করে দৃষ্টি নুইয়ে আছে। সামনের চেয়ারে অতি ডিসেন্ট খুব সুন্দর এক পুরুষ বসে। বলার অপেক্ষা রাখে না, ছেলেটাকে দেখে বিনা বাক্য ব্যয়ে যে কেউ পছন্দ করবে, নো ডাউট। ছেলেটির দৃষ্টি সামনে বসা নীতির দিকে। এই তো মিনিট খানেক হবে নীতি এসেছে। ডক্টর নীরব মাহমুদ প্রায় আধা ঘন্টা ধরে অপেক্ষায় ছিল। এই যে নীতি লেট করে এসেছে, তার জন্য কেউ এতটা সময় বসেছিল, এতে নীতির ভিতরে বিন্দুমাত্র অনুশোচনা হচ্ছে না, বরং পৈশাচিক আনন্দ পাচ্ছে ও। ব্যাটার এত বিয়ে করার শখ জেগেছে কেন? এই জন্য হলেও এই আধা ঘন্টা একা বসিয়ে রাখা জায়েজ আছে, এটা নীতি মনে করে। নীতি একবারের জন্য সৌজন্যমূলক ছড়িয়ে বলেনি, ভদ্রতা সুলভ সালাম দিয়েছে, ব্যাস। কফির মগে আলতো করে ঠোঁট ভিজিয়ে নীরব শুধালো, মিস নীতি, আর ইউ ওকে? ইয়াল্লা, ডক্টরটা আমাকেও রুগী মনে করছে নাকি? ঠিক আছে কি নেই এসব শুনে প্রেসক্রিপশন লিখবে নাকি? নীতি এসব কথা স্তূপ আকারে মনের কোণে ঠেসে মুখে বলল, ইয়া। নীরব ভুরু কুঁচকে নীতিকে পরোক্ষ করল, পরপর বলে উঠল, আমার মনে হয় আপনি বোর হচ্ছেন। আপনার চোখ মুখ বলছে আপনি মন থেকে এখানে আসেননি। বাবারে, এ তো দেখছি জব্বর ডক্টর। রোগীর সিমটম দেখে শরীরের অসুখ কতটা ধরে তা জানি না, তবে আমার মনের অসুখ যে ধরে ফেলেছে তার ঢের বুঝতে পারছি। বা বাবা, এসব মনে মনে ভাবে কিছু কথা বলতে গিয়েও মায়ের কড়া শাসন মনে পড়ল। নীতি মুখে বলল, না আসলে তেমন নয়। পড়াশোনা শেষে আপনার প্ল্যান কি? কি করতে চান? সংসার, জব, নাকি একসাথে দুটোই? নীতির এ সকল কথা অসহ্য ঠেকছে। এগিয়ে যেতে এক কথায় প্রত্যুত্তর দেয়, এসব নিয়ে তেমন ভাবিনি কখনো। যেমন ভেবেছেন তেমনই বলুন। মহা মুশকিল তো। ইয়া মাবুদ, বেটা নাসরবান্দার মতো কথা বলছে দেখছি। নীতি কপালে বিরক্তির ভাঁজ ফেলে বলল, যেমনও ভাবিনি। শান্ত স্বভাবের জেন্টলম্যান নীরব নীতির কথা শুনে মজা পেল। কিছু পল পর ইশারা করে বলল, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। নীতি এবার ছোট করে চুমুক বসায়। নীরব শান্ত গলায় বলল, আমি শুধু প্রশ্ন করে যাচ্ছি, মিস আফরিন করিম নীতি, নাও ইয়োর টার্ন। নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। নীতি সোজাসাপটা উত্তর দেয়, সরি, আমার কোনো প্রশ্ন নেই। নীরব ছোট করে দীর্ঘশ্বাস ফেলল, হাতঘড়িতে সময় দেখে নিয়ে বলল, মিস নীতি, এবার আমাকে উঠতে হচ্ছে। 7টায় আমার চেম্বার আছে। এখন অলরেডি 6:45 বেজে গিয়েছে। জলদি 15 মিনিটসের মধ্যে পৌঁছাতে হবে। নীতি মনে মনে ভাবে, ও মাই গড, থ্যাঙ্কস, বাসলাম। ওনার কথার ধরন শুনে মনে হলো আমি বোধহয় আসলে বেঁধে আটকে রেখেছিলাম যত সব। পরপর বিল পে করে কফি শপ থেকে বেরোয় ওরা। নীরব রিক্সা ডেকে ভাড়া মেটাতে নেয়। নীতি বাধা দিয়ে বলল, না না ঠিক আছে, আমি ভাড়া দিয়ে দেব, আপনি প্লিজ দিবেন না। নীরব মেপে অল্প হাসল, বলল, ব্যাপার না, আপনি যেহেতু আমার সাথে দেখা করতে আসছেন, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমার আরও দায়িত্ব ছিল আপনাকে বাসায় পৌঁছে দেওয়া, বাট হসপিটালে পেশেন্ট বসে থাকবে, তাই সম্ভব হলো না। নীতি বুঝল এ বান্দা শুনবে না, তাই নীতি চুপচাপ রিকশায় চেপে বসল। নীরব এক হাতে চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে শান্ত শীতল গলায় বলল, দেখে শুনে যাবেন, টেক কেয়ার মিস নীতি, খুব শীঘ্রই দেখা হচ্ছে। শেষের কথাটা শুনে নীতির তীব্র মন খারাপ হলো। সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে এক সুমধুর মন খারাপ নিয়ে নীতিকে বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরোয়। আমার মেয়ে আমার মুখ রাখবে, এই একটিমাত্র বাক্যের কাছে হার মানতে হয় অনেক মেয়েকে। নীতিকেও কি এই বাক্যটি হারিয়ে দেবে? হেরেই তো আছে সে। তার হৃদয়ের গহীনে লুকিয়ে রাখা একতরফা ভালোবাসায় প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে সে। দিব্যকে পাওয়া, নিজের একতরফা ভালোবাসায় পূর্ণতা পাওয়া যেন ঘোর অমাবস্যার পূর্ণিমা। 2-3 দিন পর, সময়টা সন্ধ্যার দিকে, কৃত্রিম আলোয় চারিপাশটা ঝকঝকা ফকফকা। ইভান অফিস থেকে বাসায় ফিরছিল। হঠাৎ ফুলের দোকানের দিকে নজর যায়। কিছু ভেবে গাড়ি সাইড করে নেমে পরপর তনুজার জন্য হলুদ গোলাপের তোড়া নেয়। ফুটপাতে মানুষের ঢল। এই সময়টায় সবাই ঘরে ফিরতে ব্যস্ত থাকে, তাই ভিড়টা একটু বেশি। হঠাৎ রাস্তায় নামতে আচমকা কারোর সাথে ধাক্কা লাগে ইভানের।
ধাক্কা লাগার ফলে হাত থেকে ফুলের তোড়াটা নিচে পড়ে যায়। জায়গাটায় পানি ছিল, ধুলোবালি আর পানি মিলেমিশে কাদা হয়ে আছে। তার ওপর ফুলের তোড়াটা পড়তে দেখে ইভানের উৎফুল্ল ফুরফুরে মেজাজটা চট করে বিষণ্ণ হয়ে আসে। ভদ্রতা বজায় রাখতে পরপর মাথা তুলতে তুলতে ইভান বলল, সো সরি। কথাটা বলতে বলতে ইভান থেমে যায়। সামনে দাঁড়ানো রমণীকে দেখে ইভানের মেজাজ খারাপ হয়, জল শক্ত হয়ে আসে, কপালের শিরা উপশিরা ফুলে ওঠে, দাঁত কিরমিরিয়ে বলল, ইউ। তৃষাকে দেখার সাথে সাথেই ইভানের মুখবয়ব কঠিন হয়। ইচ্ছে করছে সজোরে কষিয়ে একটা চপেটাঘাত করতে। তপ্ত নিঃশ্বাস ফেলে পরপর নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে ইভান। তৃষা নিচে পড়া ফুলগুলোর দিকে একবার তাকিয়ে আবার দৃষ্টি তোলে ইভানের দিকে তাকায়, উপহাস করে সুরেলা কণ্ঠে বলল, ইস, এই রে, ফুলগুলো তো নষ্ট হয়ে গেল, একদম সোজা ময়লার মধ্যে পড়ল, সো স্যাড। তা বউয়ের জন্য নিচ্ছিলে বুঝি? ইভান স্পষ্ট রাগী দৃষ্টিতে তাকায়, ভ্রু বাঁকিয়ে ছোট করে বলল, তো গুড, গুড জব। একটু থেমে ফের ব্যঙ্গাত্মক ভঙ্গিতে শুধায়, তা একটা আনস্মার্ট সাধারণ মেয়ের মধ্যে কি এমন দেখলে যে এত তাড়াতাড়ি প্রেমে পড়ে গেলে? বউয়ের প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করলে যে? দেখতে আহামরি সুন্দরীও নয়, ওই সাধারণ মেয়েটা তোমার স্ট্যাটাসের সাথে যায়? বলো ইভান, যায়? প্রশ্ন করে চোখ পিটপিট করে দুই হাত বুকে ভাঁজ করে উত্তরের অপেক্ষায় রয় তৃষা। ইভান তৎক্ষণাৎ বলল, কবিগুরুর একটা কথা মনে পড়ে গেল। উপযুক্ত সময়ে উপযুক্ত কথাটাই মনে পড়েছে। কবিগুরু বলেছেন, সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি, অসৎ নারী করিও না বিয়ে, যদিও হয় পড়ি। উত্তরটা এর মধ্যে আছে, আশা করি বুঝে নিয়েছ। তৃষার মুখ থমথমে হয়ে যায়, এক ঝটকায় অপমানে ফর্সা মুখটা কালোয় ছেয়ে যায়। ইভান দীর্ঘশ্বাস ফেলে বলল, আফসোস হয়, খুব বেশি আফসোস হয় নিজের রুচির ওপর। থ্যাঙ্কস গড, অসংখ্য ধন্যবাদ সৃষ্টিকর্তার ওপর। ঠিক শেষ মুহূর্তে এসে বড় বাঁচা বেঁচে গিয়েছিলাম। তৃষা ভেতরে ভেতরে সাপের ন্যায় রাগে ফোঁসফোঁস করছে। সব রাগ গিয়ে ঠেকছে এক বিন্দুতে। সেই বিন্দু হলো তনুজা। এই একটা মেয়ের জন্য ওরা দুই ভাই তাকে খারাপ বলে অপদস্থ করে চলছে। আর না, মানা যাচ্ছে না এসব। তৃষা ফনা তোলা সাপের মতো ফোঁস করে মুখ খুলল, কণ্ঠে ঝরল তীব্র আক্রোশ, রাগ আর ক্ষোভ। আমার একাধিক রিলেশন ছিল, এই জন্য আমি খারাপ। এই জন্য আমার সাথে বিয়ে না হয়ে বড় বেসেস, রাইট? আমি যদি রিলেশন করে খারাপ হই, তাহলে তো সেই একই দোষে তনুজাকেও তো দোষী সাব্যস্ত করতে হয়। তবে তনুজার বেলায় তোমরা কেন অন্ধ? বলো, বলো তো আমায়। ইভান রাগান্বিত স্বরে বলল, ডোন্ট টক ননসেন্স, অল আর নট লাইক ইউ। ফার্দার তনুজার সাথে নিজের তুলনা করবে না। কথার মাঝেই তৃষা গা জ্বলনি দিয়ে শব্দ করে হাসল। আপনা আপনি ইভানের আঙুল মুষ্টিবদ্ধ হয়ে আসে, দাঁত কটমট করে চাইল। তৃষা হাসি থামিয়ে পরপর বলে উঠল, তোমার বউ তনুজা, সতী সাবিত্রী তনুজা এতটাই লয়াল, একজনের সাথে বিয়ের আগে রঙ্গলীলা করে, খুব সুন্দর করে সেসব হাইডে রেখে বরের সাথে সংসার করে যাচ্ছে। এটাকে কি প্রতারণা বলে না? এটাকে কি চিট করা বলে না? তোমার সাথে চিট কি শুধু আমি করেছি? তনুজা করেনি, করছে না, ইভেন এখনও প্রতিনিয়ত চিট করে চলছে ও। তনুজা তো খুব সুন্দর নিখুঁত অ্যাক্টিং করে যাচ্ছে তোমার সাথে। আমি যতটুকু জানি ওর মনে এখন অন্য কেউ আছে। অতীত লুকিয়ে তনুজা তোমাকে ঠকাচ্ছে না ইভান? ইভানের মেজাজের পারদ সর্বোচ্চ হয়, গলার স্বর চড়িয়ে বলল, একদম আজে বাজে কথা বলবে না। আমি আবার বলছি, সবাই তোমার মতো নয়, এটা পাবলিক প্লেস, তাই সিন ক্রিয়েট করতে চাইছি না। না হলে তনুজের সম্পর্কে আজে বাজে বলায় তোমার গায়ে হাত তুলতেও আমি 2 সেকেন্ড সময় নিতাম না। বা বাবা বা, এতটা অন্ধবিশ্বাস বউয়ের ওপর। আমার না একটা কথা ভীষণ জানতে ইচ্ছে করে, মারাত্মক কিউরিসিটি হয় আমার। কিউরিসিটি দমিয়ে রাখতে না পেরে আজ প্রশ্নটা করেই ফেলছি। আচ্ছা, ওই মেয়ে জাদুটোনা জানে নাকি? তোমরা দুই ভাই যে ওই মেয়ের প্রতি একদম অন্ধ হয়ে গেলে? শেষের কথা শুনে ইভানের কপালে পরপর দুটো ভাঁজ পড়ে। দুই ভাই বলতে কাকে বোঝাচ্ছে? দিব্যকে? কিন্তু কেন? ইভানের মনে প্রশ্নের সঞ্চার হয়। ইভান প্রশ্ন করে উঠল, কি বলতে চাইছো তুমি? তৃষা বাঁকা হাসলো, বলল, সে কি? ইভান, আমার ধারণাই তাহলে ঠিক। এতক্ষণ তো আমি ধারণার ওপর কথা বলে যাচ্ছিলাম। তোমার বউ সত্যি তার প্রেমের কাহিনী লুকিয়ে রেখেছে?
তোমার বউয়ের যে তোমারই ছোট ভাইয়ের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল, সেসব কিছুই জানো না? আমি যেমন কথায় স্পষ্টভাষী, ঠিক তেমনি কাজেও। তাই তো কোনো কিছু অগোচরে আড়ালে আবডালে থাকে না। সেই জন্য সবার কাছে খুব সহজেই খারাপ হয়ে যায়। নিজেকে সতী সাবিত্রী দেখাতে তনুজার মতো মিনমিন করে মিথ্যে বলে গোপন করে চললে আজ আমিও সবার কাছে ভালো থাকতাম। ছোট ভাইয়ের সাথে কথাটা ইভানের কানে ঢোল বাজিয়ে যাচ্ছে। লহমায় ইভানের চক্ষু দুটো রাগে লাল টকটকে হয়ে যায়। আগুনের লাভা বেরোচ্ছে যেন, তৃষাকে যেন চোখ দিয়ে ভস্ম করে দিবে। ইভান বজ্রকণ্ঠে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আর একটা উল্টাপাল্টা কথা বললে তোকে আমি এখানে খুন করে ফেলবো। তৃষা ইভানের রাগের তোয়াক্কা করল না, থোড়াই কেয়ার করেও বলল, শাট আপ, জাস্ট শাট আপ। আমি একটাও উল্টাপাল্টা কথা বলছি না, আর না তো মিথ্যে, কোনোটাই নয়। যা বলছি সব জেনে শুনেই বলছি। আই ওয়েলি নো দিব্য তনুজাকে ভালোবাসে, অ্যান্ড তনু। কথাটা সম্পূর্ণ না করতে দিয়ে ইভান কর্কশ্বরে বলল, আমি যতটা জানি দিব্যর সাথে তোমারও তো রিলেশন ছিল। এখন শুধু শুধু কোন হিংসা পরায়ণ হয়ে বেহুদা তনুজার নামে মিথ্যে বলছো? শুনি, তুমি আমাকে যা বলবে বাচ্চা শিশুর মতো আমি তাই বিলিভ করব? লাইক সিরিয়াসলি? তৃষা বিরক্ত হয়, সাথে প্রচণ্ড রাগও হয় তনুজার প্রতি এত বিশ্বাস ভরসা দেখে। এই বিশ্বাস ভরসা দেখে তৃষা উন্মাদ হয়, রাগে ক্ষোভে ফেটে পড়ে। তীব্র প্রতিবাদের সুরে বলল, তুমি ভুল ইভান, তুমি ভুল। আমি সত্যি বলছি, দিব্য তনুজা দুজন দুজনকে ভালোবাসত, ইভেন এখনও বাসে। এই যে হুট করে দিব্য ইউএসএ পাড়ি জমানোর জন্য উঠে পড়ে লেগেছে, এটা কি এমনি এমনি? নিজের প্রেমিকাকে একই বাড়িতে অন্য কারোর সাথে নিজ চোখে মেনে নিতে পারছে না, এই জন্যই দিব্য শুধু বাড়ি নয়, এই শহর নয়, দেশ ছেড়েই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইভানের সময় যেন থমকে গেল, মুখটা চুপসে ছোট হয়ে আসে। কেন জানি তৃষার কথাগুলো মিথ্যে মনে হচ্ছে না। দিব্যর হঠাৎ ইউএসএ যাওয়ার ডিসিশন যে এমনি এমনি নয়, তাই ইভানকেও ভাবায়। তবে এই জন্য তাই ইভানের কল্পনা কেন দুঃস্বপ্নেও ছিল না। ইভানের বুকের ভেতরটায় তোলপাড় শুরু হয়, মন থেকে প্রে করছে তৃষার কথাগুলো যেন মিথ্যে হয়, কশ্চিন কালেও যেন সত্যি না হয়। তৃষা ছোট করে নিঃশ্বাস টেনে পুরোদমে শুরু করে, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে দিব্যর ফ্রেন্ড সার্কেলটায় খোঁজ নাও, সেখান থেকে সত্যি জানতে পারবে। এদিকে আমি অল্প স্বল্প জানি লিমনের কাহিনী। তোমার একবারও মনে হয়নি লিমন তনুজাকে চেনে কি করে? কারণ দিব্যর বন্ধু লিমন। আমি যতটুকু জানি লিমন তনুজাকে পছন্দ করত। ওদিকে দিব্যর সাথে তনুজার সম্পর্ক দেখে বেচারা মেনে নিতে না পেরে ওরকম একটা গেম খেলেছে। বেচারা নিজেও পেল না, দিব্যকেও পেতে দিল না তনুজাকে। মাঝখানে ক্যাচটা তুমি ধরে ওদের দুজনকে একসাথে আউট করে দিলে, ছোট ভাইয়ের প্রেমিকাকে বিয়ে করে নিলে। তৃষা রংচং মাখিয়ে সত্যের সাথে খানিকটা মিথ্যেও বলে। ইভানের মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। হঠাৎই সেদিন ক্লিনিকে তনুজার বান্ধবীর বলা কথা স্মরণ হয় ইভানের, ওনার সাথে তোর বিয়ে হয়নি, দুয়ে দুয়ে এইবার 4 হয়, তার মানে তৃষার কথাগুলো মিথ্যে নয়। ইভানের মাথায় বিনা মেঘে বজ্রপাত ঘটল, সাথে যেন সব কিছু ভেঙে চুরমার করে ফেলছে। ইভানের নিজেকে অসাড় লাগছে। তৃষা মনে মনে পৈশাচিক আনন্দ অনুভব করছে। মুখে মিথ্যে বেদনার ছাপ টেনে আনলো। দীর্ঘশ্বাস ফেলে গলার স্বর নিচু করে বলল, সরি ইভান, আমি এভাবে বলতে চাইনি, এসব বলে মোটেই তোমাকে হার্ট করতে চাইনি। তোমাকে আমি ভালোবাসতাম, অ্যান্ড এখনও বাসি। শত হোক তুমি আমার প্রথম ভালোবাসা। জীবনে অনেক কিছু আসে যায়, তবে কখনই প্রথম ভালোবাসাকে ভোলা যায় না। শরীর দেয়া যায়, কিন্তু মন সে তো অমৃত। প্রথম ভালোবাসা আর ভালো লাগাকে মনে রাখে। সূক্ষ্ম খোঁচা দিয়ে কথাগুলো বলে তৃষা। ইভান বাকরুদ্ধ, নিস্তব্ধ, কিংকর্তব্য বিমূঢ় হয়ে শূন্য দৃষ্টিতে চেয়ে রয়। ফুলগুলো অমনি অবহেলায় পড়ে রইল। পথচারীর পদাঘাতে পিষ্ট হতে থাকলো। নতুন করে ফুলের তোড়া নেওয়ার চিলতে আগ্রহ জাগল না ইভানের মধ্যে। পরপর সম্বিত ফিরে পেতে গাড়িতে উঠে বসে, শব্দ করে ডোর লাগিয়ে সিটে কাঁধটা এলিয়ে দেয়। ক্লান্ত ভঙ্গিতে চোখ দুটো বুজে নেয়, অস্ফুটে আওড়ায়, আমি এখনও মন থেকে চাইছি, যা ভাবছি সবটা যেন মিথ্যে হয়, ফের যেন মেয়েজাতির কাছে আমাকে ঠকতে না হয়। তনুজা কাঁচা কভারগুলো বালিশে ভরে বিছানায় ঠিক করে ওপাশ ঘুরতে নিলেই আচমকা সেন্টার টেবিলের ওপর থাকা কাঁচের গ্লাসটা শাড়ির আঁচলে বেছে ফ্লোরে পড়ে
কয়েক টুকরো হয়ে যায়। সুন্দর গ্লাসটা রেহেন দশা করায় তনুজের মুখটা ম্লান হয়ে আসে। তড়িৎ হাঁটু গেড়ে বসে কাঁচের টুকরোগুলো তুলতে থাকে। হঠাৎ ডান হাতের তর্জনীতে কাঁচের অংশ লাগতেই মৃদু আর্তনাদ করে ওঠে। আহ বলে পরপর আঙুলের দিকে তাকায়। আঙুলের ডগায় লাল তরল পদার্থ গড়িয়ে পড়ছে। তনুজা পাশ থেকে টিস্যু নিয়ে আঙুলটা মুছে নেয়। অতপর টুকরোগুলো বাইরে ময়লার ঝুড়িতে ফেলে আসে। পরের টেবিলে বসে প্র্যাকটিক্যাল খাতা তৈরি করছে তনুজা। এদিকে লিখতে গিয়ে আঙুলের চাপ পড়তে ক্ষত স্থানে ব্যথা লাগছে। অবশেষে খাতাগুলো গুছিয়ে রাখতে রাখতে ঘড়ির দিকে তাকায়। ঘড়ির কাঁটা রাত 9টার ঘর পেরিয়েছে। এর মধ্যে দরজার নব ঘুরিয়ে ভেতরে ঢোকে ইভান। শব্দ শুনে তনুজা ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে ইভানের দিকে তাকায়। স্মিত হেসে বলল, ও আপনি? তনুজা কয়েক কদম এগোয়। রুমের মাঝে শটান দাঁড়িয়ে তনুজার দিকে চেয়ে ইভান। ইভানের সবসময় পরিপাটি থাকা চুলগুলো এলোমেলো, কপাল ছাড়িয়ে ভুঁড়িয়ের কাছাকাছি নেমেছে, মুখাবয়ব টান টান, দৃষ্টি জোড়া আলাদা। তনুজার হঠাৎ আজকের ইভানকে কেমন অদ্ভুত অন্যরকম ঠেকল। এ কদিনের ইভানের সাথে আজকের ইভানের বেশ তফাৎ লাগছে। এ কদিনে রুমে ঢুকে প্রথমে মিষ্টি একটা হাসি উপহার দেয়, সাথে সারাদিনের ক্লান্তি দূর করতে তনুজাকে আলিঙ্গন করা, তারপর মনটা ফুরফুরে করতে লম্বা কিস করা। ইভানের এসব পাগলামি কাজ আর কথা শুনে আজ কদিনে তনুজা অভ্যস্ত হয়ে গিয়েছে। আজ ইভানের দৃষ্টি মুখাবয়ব অন্যরকম ঠেকছে। কিছু ভেবে তনুজা মিহিসরে জিজ্ঞাসা করল, আপনাকে কেমন যেন দেখাচ্ছে, ঠিক আছেন? না মানে শরীর খারাপ লাগছে কি? ঝড়ের আগে প্রকৃতি যেমন নীরব শান্ত গুমট থাকে, ঠিক তেমনই ইভানও ঠান্ডা আছে। তনুজার প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল ইভান, একদম ঠান্ডা অথচ প্রগাঢ় স্বরে শুধালো, দিব্যকে আগে থেকে চিনতে তুমি? মস্তিষ্কে কথাটা ঢুকতেই সোজা প্রশ্নটা ছুরির মতো সোজা বুকে গিয়ে গাঁথে তনুজার। মুহূর্তে বুকটা ভয়ে আতঙ্কে ফোড়ফোড় হয় ওর। এই প্রশ্নের অর্থ তনুজার ঢের অনুমান করতে পারছে। অবচেতন মন আওড়ায়, তবে কি কোনোভাবে ইভান জেনে গিয়েছে? কিভাবে? তনুজার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার জো হয়েছে, মস্তিষ্ক শূন্য লাগছে। তনুজাকে নিরুত্তর দেখে ইভানের কপালের ভাঁজ প্রগাঢ় হয়। জলদ গম্ভীর স্বরে ফের বলল, কি হলো? আমি তোমাকে প্রশ্ন করেছি, আনসার মি। ইভানের ধমকে তনুজা কেঁপে উঠল। তনুজার দু চোখ কান্নায় ভেঙে আসার জোগাড়। কোনো রকমে কান্না সংবরণ করে মাথা নুয়ে কাঁপা কাঁপা স্বরে বলে, ইভান চোখ দুটো বুজে নেয়। বুক চিরে তপ্ত নিঃশ্বাস বেরোয় ওর। ঘরময় শুনশান পিনপতন নীরবতা নিস্তব্ধতায় মোড়ানো। ইভানের ভারী দীর্ঘশ্বাস নিস্তব্ধতার সাথে মিলেমিশে রুমের পরিবেশ আরও ভারী হয়। ইভান নিশ্চল চাহনিতে তনুজার দিকে তাকায়, ভারিক্কি গলায় শুধায়, দিব্য তোমাকে এই বাড়িতে এনেছিল, দিব্যর সাথে তোমার রিলেশন ছিল, রাইট? দিব্যকে ভালোবাসো তুমি? নিজের স্বামীর মুখ নিঃসৃত এহেন প্রশ্ন বানে তনুজার সত্তা গলা কাটা প্রাণীর মতো ছটফট করছে। ওর ভেতরটা কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে। এক একটা প্রশ্ন ওর কাছে বিষ সমতুল্য ঠেকছে। বিষ পান করলে যেমন সারা শরীর নীল হয়ে আসে, সাথে অসহনীয় যন্ত্রণা হয়, ঠিক অমনি কথাগুলো কর্ণগোচর হয়ে নিউরনে পৌঁছাতেই নিউরনে বেদনার অসহায়ত্বের সৃষ্টি হলো। সেই বেদনা যন্ত্রণা ক্রমশ রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে। নিজেকে কোনো রকমে স্বাভাবিক করে কান্না ভেজা কণ্ঠে প্রত্যুত্তরে বলে তনুজা, না। তনুজার এই এক শব্দের জবাব ইভানের মেজাজ ছড়িয়ে দেয়। আঙুল মুষ্টিবদ্ধ করে সজোরে দেয়ালে ঘুষি মেরে চেঁচিয়ে বলল, কোনটা না? তোমার সাথে দিব্য রিলেশন ছিল না? তোমরা একে অপরকে? এতটুকু বলে থেমে যায় ইভান। বাকি কথাটা গিলে নেয়। তনুজার গোটা শরীর জমে ঠান্ডা হিম শীতল হয়ে যায়। পায়ের তলার জমিন ফাঁকা ফাঁকা লাগছে। চারিপাশটা ওর দুলছে, মৃত্যু যন্ত্রণা সমতুল্য, ভেতরটা ছটফট করছে ওর। ইভান তপ্ত নিঃশ্বাস ফেলে কাঠিন্য সুরে বলল, তোমাকে নিয়ে আমি প্রাউড ফিল করতাম, গর্ব করে তোমার সম্বন্ধে উঁচু গলায় কথা বলেছি, বাট এখন দেখছি তোমার সম্পর্কে আমি ভুল জেনেছি। তোমাকে নিয়ে বড় করে কথা বলতে গিয়ে আমার মুখটা থিতু হয়েছে, কারণ আমি তোমাকে চিনতে ভুল করেছি। আমি এগিন মানুষ চিনতে ভুল করেছি। কেন সব কিছু লুকিয়েছ? মিথ্যের ওপর দাঁড়িয়ে আবার মিথ্যে বলে যাচ্ছ। থেমে গাল ফুলিয়ে নিঃশ্বাস ফেলে ইভান। পরপর বলে উঠল, ও শিট শিট,
আমারই ভুল। আবার কাউকে বিশ্বাস করাই আমার মারাত্মক ভুল। কারণ দিন শেষে তাদের সবারই বেরোয় একই রূপ। তারা শুধু জানে চিট করতে। বুক ফাটা কান্না পাচ্ছে তনুজার। চোখ জোড়াতে নোনতা জলের ফোয়ারা বইছে। শ্বাস রুদ্ধ হয়ে আসছে। কোনো রকমে শ্বাস টেনে নিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, ইভান, আমি মিথ্যে বলছি না। আমার পুরো কথাটা তো শুনুন। প্লিজ আমায় বলতে দিন। ইভান রেগে কয়েক কদম এগিয়ে তনুজার দুই বাহু শক্ত করে ধরে। চোখ দুটো ওর অস্বাভাবিক লাল। ক্ষুব্ধ হয়ে বলল, কি বলবে তুমি? আবার মিথ্যে বলবে, তাই তো? অনেস্টলি বলো তুমি। আমার কোন প্রশ্ন ভুল আছে? আমি ভুল বলেছি কিছু? তনুজা থেমে থেমে ধীমে স্বরে বলল, আপনার প্রশ্ন করা ভুল নয়, তবে আপনার জানাই ভুল আছে। দিব্য আমাকে এখানে আনেনি। দিব্য যে মামনির ছেলে এটা এই বাড়িতে আসার পর আমি জানি। দিব্য প্রথমে আমাকে এখানে দেখে অবাক হয়। আর ইভান, আপনার দ্বিতীয় প্রশ্নের জবাবে আমি বলবো না। হ্যাঁ, রিলেশন ছিল। সবশেষে আপনার সব প্রশ্নের জবাবে বলবো, দিব্যের প্রতি আমার বিন্দু পরিমাণ ফিলিংস নেই। বর্তমানে সিটে ফোটাও অ্যাফেকশন নেই। ইভান ধাক্কা দিয়ে তনুজার বাহু ছেড়ে দেয়। তনুজা দু কদম পিছিয়ে যায়। ক্ষুব্ধ রাগী উচ্চস্বরে বলল, মিথ্যে বলছো তুমি। যে সুন্দর করে এত বড় ঘটনা আড়ালে রাখতে পারে তার কথা আর বিশ্বাস করা যায়? তুমি বলে যাও। ভেজা ঘন পল্লব তুলে অশ্রু সজল নয়নে ইভানের দিকে তাকায় তনুজা। কাতর স্বরে বলল, ইভান, ইভান, আল্লাহর দোহাই লাগে, বিশ্বাস করুন আমায়। বিশ্বাস করুন, এখন আমার সবটা জুড়ে শুধু আপনি আছেন। আমি মন থেকে আপনাকে ভালোবাসি। এখন আমার মনেতে আপনি ছাড়া অন্য কেউ নেই। তনুজার কাতর স্বর, কষ্টে জর্জরিত হাহাকার বলি ইভানের হৃদয় ছুঁতে পারছে না। ইভান দপ করে বিছানার একপাশে বসে দুই হাতে মুখটা চেপে ধরে। দিব্যর সাথে তনুজের রিলেশন ছিল, এটা কোনোভাবেই ইভান মেনে নিতে পারছে না। মস্তিষ্ক ঢাকডোল পিটিয়ে যাচ্ছে। ছোট ভাইয়ের প্রেমিকাকে বিয়ে করেছে। অনুশোচনায় দগ্ধ হচ্ছে ইভানের হৃদয়। জ্বলে পুড়ে ছারখার হচ্ছে বুক। তারপর তনুজার সবটা গোপন করা ইভানের মেনে নিতে বড্ড বেশি কষ্ট হচ্ছে। মুখ থেকে হাত দুটো নামিয়ে হতাশার নিঃশ্বাস ফেলল ইভান। কণ্ঠে এক সমুদূর অসহায়ত্ব বেদনা নামল। আমি কখনো অর্থের কাছে হারিনি। অর্থ কখনো আমাকে অসহায় বানায়নি। বারংবার আমি প্রিয়জনের কাছে হেরে গিয়েছি। যখনই যাকে সবচেয়ে আপন করেছি তারাই আমার সাথে প্রতারণা করেছে, বানিয়েছে অসহায়। বারংবার আমাকে পঙ্গু করেছে তারাই। তনুজা দু কদম পিছায়, ওর পিঠ দেয়ালে ঠেকে দুই হাতে শাড়ি মুঠ করে ঠোঁট কামড়ে নিঃশব্দে গুমড়ে কাঁদে। তনুজার সত্তা বলে, ও মোটেই ইভানের সাথে প্রতারণা করেনি। যা সব হয়েছে সবটা পরিস্থিতির জন্য। তনুজা এক বুক সাহস সঞ্চয় করে দৃঢ় কণ্ঠে বলল, ইভান, আপনি আমাকে মিসজাজ করছেন। আমি কখনোই আপনাকে ঠকাইনি, আর না তো চিট করেছি। আমি জানি আপনি খুব হতাশ হয়েছেন। আপনি নিজেও ভীষণ কষ্ট পাচ্ছেন। তাই এই মুহূর্তে এসব বলা আপনার জন্য সহজ হচ্ছে। প্লিজ একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন। মনে করুন সিচুয়েশনের কথা। আমি একজনের সাথে সম্পর্ক রেখে স্বইচ্ছায় বিয়েটা করিনি। আর বিয়ের পর এও না যে অতীতকে পেতে চেয়েছি, আর না তো মনে রেখেছি। তাই আমি নির্দ্বিধায় নিঃসংকোচে বলতে পারবো, আমি কখনোই আপনাকে ঠকাইনি। আমি তো নিজেকে তোমার সামনে খোলা বইয়ের মতো উপস্থাপন করেছিলাম, কোনো কিছু আড়ালে রাখিনি। তাহলে তুমি কেন সবটা লুকালে, আড়াল করে রাখলে? এরপরে বলবে এটাকে প্রতারণা বলে না? তনুজা থম মেরে যায়। হঠাৎ চোখের জলেও ভাটা পড়ে ওর। পাথরের মূর্তির মতো নিষ্প্রাণ ঠায় দাঁড়িয়ে রয়। কিছু পল পর নিজেকে ধাতস্থ করে অসহায় কণ্ঠে বলল, হ্যাঁ মানছি, আমি আড়াল করেছি। আপনাকে আমার অতীত বলিনি। তবে বাস্তবতার আলোকে এটাকে আদৌ প্রতারণা বলা যায়? আপনি প্লিজ একবার একটু ঠান্ডা মাথায় ভাবুন। রাগের মাথায় ভাবলে ভালো কিছু খারাপ মনে হয়, আর এটা তো খুব সেন্সিটিভ বিষয়। তাই বলছে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন। হাঁটুতে কনুই রেখে হাতের আঙুলে কপাল চেপে ধরে বসে আছে ইভান। মস্তিষ্ক ওরে হ্যাং হয়ে আসছে। কিছুতেই ভাবতে ইচ্ছে হচ্ছে না। তনুজা মাথাটা দেয়ালে ঠেকিয়ে ওপরের দিকে শূন্য দৃষ্টিতে তাকায়। থেমে থেমে বলতে লাগলো, শুধু সমাজেই নয়, গোটা পৃথিবীতে আমার মতো অনেকেই আছে। এভাবে না হলেও পরিবারের চাপে বিয়ে করতে হয়। তাদের সবাইকে হাজব্যান্ডকে অতীতের সবটা বলে,
বেশিরভাগই বিয়ের পর স্বামীকে আপন করে নেয়, ভুলে যায় অতীতকে। আমি এমন একটা মেয়ে, ছোট থেকেই শুনে এসেছি একটা বিবাহিত মেয়ের স্বামী হলো জীবনের সবচেয়ে বড় অংশ। এই পৃথিবীতে বিয়ের পর সবচেয়ে আপনজন হলো স্বামী। বিয়ের পর আমি আপনাকে মেনে নেওয়াতে চেষ্টা করেছি। বিয়ের পর আমি আপনাকে মেনে নেওয়ার চেষ্টা করেছি। ইভান, আপনি যে দোষে আমাকে দোষী বলছেন, আদৌ আমি দোষী? ইভান ঝট করে উঠে দাঁড়ালো, তীব্র রাগ ক্ষোভ নিয়ে বলল, আমি যেদিন জিজ্ঞেস করলাম লিমন তোমাকে চিনে কিভাবে, সেদিন কেন মিথ্যে বললে? তখনও তো পারতে সত্যি বলতে। এরপরেও আমাকে মানতে হবে তুমি প্রতারণা করনি? তনুজের চোখ বন্ধ করে নেয়, হঠাৎ প্রশ্ন করে ওঠে, সেদিন সত্যিটা জানার পর কি করতেন? কি এমন হতো? ইভান উচ্চস্বরে বলল, অনেক কিছুই হতো, অনেক কিছুই করা যেত, যা এখন সহজ হচ্ছে না। তখন নিমেষে করে ফেলতাম আমি, কারণ তখনও তোমার আমার সম্পর্কটা জাস্ট নামে মাত্র বিয়ে ছিল। চাইলে সবটা আগের মতো করা যেত। তনুজার কণ্ঠে প্রতিবাদ ঝরল, ভুল, আপনি ভুল ইভান, আপনি ভুল ভাবছেন। এখন যতটা সহজে বলছেন, সেই সময়ও বিষয়টা অতটা সহজ ছিল না। এখন আপনি রাগে হিতেহিত জ্ঞান হারিয়ে এসব বলছেন। শক্ত কণ্ঠে বলতে গিয়ে আচমকা তনুজার চোখটা ফের টলমল করে উঠল, নরম গাল গড়িয়ে মুক্ত দানার মতো জল টপটপ গড়িয়ে পড়ল। কাতর স্বরে বলল, আপনি সত্যিটা জানলে ভেঙে পড়তেন, আপনার মানসিক সমস্যা হবে, সেই জন্য বারবার বলতে গিয়েও আমি বলতে পারিনি। ইচ্ছে করে আমি গোপন করিনি। অতীত হাইডে রাখার জন্য আমি ক্ষমা প্রার্থী। আশা করি আপনি আমাকে বুঝবেন। ইভান ফোঁস করে নিঃশ্বাস ফেলল, ঠান্ডা শীতল অথচ প্রগাঢ় স্বরে বলল, কোনো কিছু লুকিয়ে আড়াল করে খুশি করার চেয়ে শুরুতে সত্যি বলা ভালো নয় কি? এতে স্বামী কষ্ট হলেও বিশ্বাস হারাতে হয় না। সত্যিকারের সম্পর্ক তো তখনই হয় যখন একে অপরকে সব কিছু প্রকাশ করা যায়। কোনো কিছু আড়াল করা হয় না, হয় না গোপন করা। এছাড়া যে সম্পর্ক গড়ে ওঠে, সেই সম্পর্ক পুরোটাই প্রতারণার। কথাটা শেষ করে গায়ের ব্লাজার খুলে এক ঝটকায় বিছানায় ছুঁড়ে গটগট পা ফেলে রুম থেকে বেরিয়ে যায় ইভান। তনুজা দেয়াল ঘেঁষে ধাপ করে মেঝেতে বসে পড়ে, দুই হাতে হাঁটু জড়িয়ে মুখ গোজে। নদীর পাড় ভাঙা বিপরর নদীর তীব্র স্রোতের মতো তুমুল জলের স্রোত চক্ষু তারা থেকে নামতে থাকে। কথায় আছে না, অভাগা যেখানে যায় সেখানেই সাগর শুকিয়ে যায়। তনুজার যেন সে অবস্থা হয়েছে। মাত্র সুখের মুখ দেখছিল, তা যেন নিমিষেই ধোঁয়াশায় ছেয়ে গেল। সুখ যেন তনুজার কপালে মরিচিকার ন্যায়। দীর্ঘক্ষণ গড়ায় তনুজা অসারের মতো জমিনে বসে রয়। রুমময় নিস্তব্ধতা। বাইরে আজ আর রাত পোকাদের কোলাহল নেই। রাত পোকারা আজ সুর তুলছে না। তারা বোধহয় তনুজার যন্ত্রণায় ব্যথায় ব্যথিত হয়ে শোক পালন করছে। তনুজা ধীরে ধীরে মাথাটা তুলে জানালা দিয়ে অদূরে আকাশপানে চায়। মনের সকল কষ্ট যাতনার কথা মনে মনেই সাত আসমানের উপরে থাকা রবের দরবারে পেশ করে। বাইরে ঘুটঘুটে অন্ধকারে শূন্য দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখে তনুজা, আকাশেরও বুঝি মন খারাপ। চাঁদ তো দূর, তারারও ছিটে ফোটাও নজরে আসছে না। একে মেঘে ঢাকা আকাশ, তারপর আজ অমাবস্যা। আকাশটা ঘোর কালো অন্ধকার। তনুজার অবচেতন মন ভাবে, সুখ আমার জন্য নয়, সে গুড়ে বালি। আমার কপালে সুখ বড্ড বেশি ক্ষণস্থায়ী। হয়তো আজকের অন্ধকার আকাশের মতোই আমার ভবিষ্যৎ। সময় তার আপন গতিতে চলে। এর মধ্যে দুইটি সপ্তাহ গড়িয়েছে। দিন গিয়ে রাত পেরিয়ে নতুন ভোরের সূচনা হয়েছে পৃথিবী নামক গ্রহটিতে। আজকে শুক্রবার। তনুজা টেবিলে সকালের নাস্তা রেডি করছে। জীবনে একবার যে কান্না লুকিয়ে বাঁচতে জানে, তার জন্য নিজের কষ্ট সবার দৃষ্টির আড়াল করে অগোছালো রাখা সহজ হয়। এই যে গোটা 2 সপ্তাহ ধরে তনুজা কেমন পাথর বনে গিয়েছে। চাপা স্বভাবের মেয়ে হয়, নিজের দুঃখ কষ্ট যাতনা সর্বদা নিজের মধ্যেই পুষে রাখে, কারো কাছে শেয়ার করে না। সেদিনের পর থেকে এক ছাদের নিচে দুজনে থাকলেও চীনের মহাপ্রাচীরের মতো সুবিশাল প্রাচীর তৈরি হয়েছে তনুজা ইভানের মাঝে। অফিসের কাজের অজুহাত দেখে বাড়িতে খুব স্বল্প সময় থাকে ইভান। ইভান ঠিক মতো কথা বলে না, কেমন ইগনোর করে চলে। তনুজাও ইদানিং নিজের হয়ে সাফাই গাইতে চায় না, ভালো লাগে না ওর। আবার আগের মতো চুপচাপ নিষ্প্রাণ হয়ে গিয়েছে। তবে প্রতিনিয়ত ইভানের থেকে পাওয়া ইগনোরে দগ্ধ হচ্ছে মেয়েটা। দিন যাচ্ছে অসহনীয় যাতনায়, ভেতরে ভেতরে ছটফটিয়ে মরছে ও।
নূরজাহান বেগম এসে চেয়ার টেনে বসলেন। পরপর ইভান এসে বসল। তনুজা কোনা চোখে চাইল। ইভান ফিরেও তাকালো না। ইভান সেদিনের পর থেকে বিষয়টা নিয়ে খুব ভেবেছে, প্রতিনিয়ত ভেবে চলেছে। ওর মন স্থির করে তনুজার হয়তো কোনো দোষ নেই, তবে তৃষার মাধ্যমে খবরটা শুনেও খুব বেশি হতাশ হয়, সাথে ক্ষুব্ধ হয় তনুজার ওপর। তারপর ইভানের বিবেক ওকে প্রতিনিয়ত দংশন করে চলছে। ওর জন্যই আজ দিব্য কষ্ট পাচ্ছে। দিব্য মেনে নিতে না পেরে দেশ ছেড়ে চলে যাচ্ছে। আর 10 দিন পরই দিব্যর ফ্লাইট। ইভান তনুজার সাথে সহজ হতে পারছে না। অদৃশ্য প্রাচীর নির্মাণ হয়েছে ওদের সম্পর্কে। এদিকে শ্বাসরুদ্ধকর যাতনা থেকে রেহাই পেতে তনুজা সিদ্ধান্ত নিয়েছে ও বাড়ি যাবে। শ্বশুরবাড়িতে সবার অবহেলা সহ্য করে থাকা যায়, তবে স্বামীর অবহেলা ইগনোর সহ্য করা যায় না। এভাবে তনুজা আর নিতে পারছে না। তনুজা নিচু গলায় বলল, দিদুন। নূরজাহান গলা খাকারি দিয়ে বললেন, হ্যাঁ বলো, শুনছি তো। দিদুন, আমি বাড়ি যাব। চশমার কাঁচ গলিয়ে নূরজাহানের তীক্ষ্ণ দৃষ্টি নজরে আসে তনুজার। বৃদ্ধা মানুষটি বাইরে যতটা কাঠিন্য কর্কশ দেখায়, ভেতরে অমনটাও নয়। বাইরের শক্ত খোলসের ভিতর আছে নরম মন। তাই এই কমাসে ঢের উপলব্ধি করেছে তনুজা। তাই তো এই মানুষটিকে কষ্ট দিয়ে কিছু বলতে পারল না। নিম্নস্বরে বলল, না মানে অনেকদিন হলো বাড়িতে যাওয়া হয় না। সেই যে একবার গিয়েছিলাম, আর তো যাওয়া হয়নি। দাদির শরীরটাও ইদানিং ভালো যাচ্ছে না, তাই ভাবছি গিয়ে কয়েকদিন থাকবো। অদূরে কাজের লোকেদের সাথে কথা বলে কাজ বুঝিয়ে দিচ্ছিলেন তামান্না। সে আজ সকাল থেকে মহাব্যস্ত। আজকে নীতিকে দেখতে আসবে, একদম পাকা কথা বলতে। তাই তো পুরো বাড়ি ঝকঝকে তকতকে। কিভাবে কি করতে হবে এই নিয়ে সকাল থেকে ছোটাছুটি করছে। তনুজের কথা কানে যেতেই এগিয়ে আসলেন। বাঁকা চোখে চেয়ে কর্কশ গলায় বললেন, আজ বাড়িতে লোকজন আসবে। যেই দেখেছ বাড়ির একটু কাজ বেশি, আর অমনি বাপের বাড়ি যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছ। নীতি তো সম্পর্কে তোমার ননদ হয়, কিছু দায়িত্ব তো তোমারও আছে। কোনো রকমের দায়িত্বের বালাই নেই তোমার মধ্যে। কেমন আক্কেল করে আজকে যাওয়ার কথা বলছো? যতটা না তামান্নার কথায় কষ্ট পায় তনুজা, তার থেকে বেশি কষ্ট পায় ইভানকে নীরব দেখে। আগে ইভান ফুপিকে প্রত্যুত্তর দিতে 2 সেকেন্ড সময় নিত না। আগের থেকে বর্তমানের তফাৎ তনুজাকে প্রতিনিয়ত যাতনায় পিষ্ট করছে। নূরজাহান বেগম মুখ খুললেন, আহ তামান্না, থাম তুই। বাচ্চা মেয়ে, অনেকদিন যায় না। বিয়ের পর সে এক রাত থেকেছে, বাড়ির জন্য মন কেমন করছে হয়তো। যতই হোক, নিজের বেড়ে ওঠা, নিজের বাড়ির প্রতি আলাদা একটা টান থাকেই। আচ্ছা নাতবউ, আজকে বাড়িতে লোকজন আসবে, কাল যেও, 2 দিন থেকে চলে এসো। থেমে ইভানের দিকে তাকিয়ে বললেন, দাদু ভাই, কাল নাতবউকে নামিয়ে দিয়ে এসো কেমন। ইদানিং কেমন যেন সবসময় মনমরা হয়ে থাকে। বাড়ি থেকে ঘুরে আসুক, মনটা ভালো হয়ে যাবে। ইভান তড়িৎ গতিতে কাট কাট কণ্ঠে বলল, আমার সময় হবে না, বাড়ির গাড়ি করে যেতে বলো। সাধারণত বড়রা বউকে বাপের বাড়ি যেতে দিতে চায় না, তাই হয়তো ইভান এমন বলেছে। নূরজাহান এটা ভেবে ইভানকে আর জোর করলেন না। নূরজাহান তনুজাকে শুধালেন, তা তোমাকে দেখছি কেমন যেন লাগছে। শরীর ঠিক আছে তোমার? চোখ মুখ কেমন শুকিয়ে গিয়েছে, ঠিকমতো খাও না? ইদানিং আমার বিষ ব্যথাও বেড়েছে, কোন দিকে নজর দিতে পারি না, বেশি সময় বিছানায় কাটে আমার। তনুজা জবাবে বলে, না দিদুন, আমি ঠিক আছি। কথাটা শেষ করে কিচেনে যেতে নেয় তনুজা। হঠাৎ মাথাটা চক্কর দিল। এক হাতে কপালটা চেপে ধরে কিছুকাল চুপ করে দাঁড়িয়ে রইল। আজ 2 দিন শরীরটা ঠিক যাচ্ছে না। শরীর অতিরিক্ত দুর্বল লাগে, সবসময় মাথাটা কেমন ব্যথা করে, আবার মাঝে মধ্যে ঘোরেও। রাতে চোখে ঘুম আসে না, রাতের বেশি সময়টাই নির্ঘুমে কাটে। আগের মতো প্রেশার ফল করছে হয়তো, তাই এমন সমস্যা দেখা দিচ্ছে। তনুজা এটা ভেবে ফের কাজে মনোযোগ দেয়। নীতি নৃত্য 2 বোন, কমফোর্টার গায়ে 2 জন বিছানায় 2 প্রান্তে ঘুমোচ্ছে। ঘড়ির কাঁটা 10টার ঘর ছুঁই ছুঁই। ভিজানো দরজা ঠেলে ভেতরে ঢুকলেন তামান্না। মেয়েদেরকে এখনও ঘুমাতে দেখে কপালে বিরক্তির ছাপ তুলে উচ্চ কণ্ঠে ডাকলেন, নীতি, এই নীতি, এখনও ঘুমাচ্ছ? বেলা 10টা বাজতে চলল, আজ বাড়িতে লোকজন আসবে, সে খেয়াল আছে তোমার? ঘুমের মধ্যে কর্কশ স্বর শুনে ধরফড়িয়ে উঠে বসে নীতি। নৃত্য শুয়ে পাশ ঘুরে পিটপিট করে চায়। নীতি এলোমেলো চুলগুলো পিছনে ঠেলে মায়ের দিকে তাকায়, মুখটা শুকনো করে বলে, সরি মাম্মা, একটু বেশি দেরি হয়ে গেল। আসলে কয়েকদিন এক্সামের জন্য ঠিকঠাক ঘুমাতে পারিনি, তাই আজকে লম্বা ঘুম দিলাম। কথাটা শেষ করে জোর করে হাসার চেষ্টা করে নীতি।
ফাইনাল সেমিস্টার শেষ করে গতকাল বাড়ি ফিরেছে নীতি। নীতির মিথ্যে কথা শুনে নৃত্য ঠোঁট টিপে হাসে। তামান্নার হাতে শাড়ি আর গহনার বক্স ছিল, সেগুলো নামিয়ে রাখতে রাখতে বলল, হ্যাঁ জানি তো, এও জানি দুই বোন একসাথে শুয়ে রাতে কেমন ঘুম দিয়েছ, নিশ্চয়ই সারা রাত জেগে মুভি দেখেছ। নীতি লজ্জিত হয়, এই রে মা ঠিক ধরে নিয়েছে, রাতে দুই বোন মিলে দুইটা হরর মুভি দেখেছে। ঘুম আসছে শেষ রাতে। তামান্না তীক্ষ্ণ চোখে মেয়ের দিকে তাকে আদেশে সুরে বললেন, এখানে শাড়ি আর তোমার জন্য গড়ানো গহনা রাখা আছে, দুপুরে তাড়াতাড়ি গোসল সেরে এগুলো পরে নিও। আমি সারাদিন কিচেনে, তারপর ওদিকে তদারকি করতে ব্যস্ত থাকবো। বারবার এসে তোমাকে বলতে পারবো না, তাই এখনই বলে রাখলাম, ওনারা আসার আগেই রেডি হয়ে থেকো। আর বাড়তি বাক্য ব্যয় না করে তামান্না প্রস্থান করে। নীতি আবার ধাপ করে শুয়ে পড়ল। কিছু ভেবে নৃত্য হঠাৎ ভুরুকুটু কুঁচকে ডাকলো, এই আপু। আচ্ছা, আমি তো এতদিন অন্য কিছু ভাবতাম। না মানে আমার সিক্স সেন্স বলতো তুমি দিব্য ভাইয়াকে পছন্দ করো। তাহলে কিভাবে কি এতটা চুপচাপ আছো? তারপর তোমাকে কেমন নিশ্চিত ফুরফুরে মেজাজে লাগছে। এই যে আজ তোমার পাকা দেখা হবে, তোমার মন কেমন করছে না? তুই কি বলতে চাইছিস ক্রাশকে না পাওয়ার দুঃখে কষ্টে আমাকে দেবদাসের ফিমেল ভার্সন হতে? আরে ধুর, তা নয়, একটু তো মন খারাপ হওয়া উচিত তোমার, তাই তো? মন খারাপ করে কালো ড্রেস আপ পরে শোক দিবস পালন করতে হবে। তারপর রুমটা ঘুটঘুটে অন্ধকার করে কানে ইয়ারফোন গুজে অরিজিৎ সিংয়ের স্যাড সং শুনতে হবে। তবেই না একটা বিরহ বিরহ ফিলিংস আসবে। নৃত্য নাক মুখ কুঁচকে চাইল, বিরক্তিকর কণ্ঠে বলল, আপু আমি মোটেই মস্করা করছি না, আমি সিরিয়াসলি বলছি। আমিও তো সিরিয়াসলি বলছি সিস। নৃত্য ঠোঁট উল্টায় বলল, সেদিন কফি শপে গিয়ে ডক্টর নীরব মাহমুদের ওপর আবার ক্রাশ খেয়ে বসনি তো? যদি বলো হ্যাঁ, তাতে অবশ্য আমি অবাক হব না, কারণ লোকটা ক্রাশ খাওয়ার মতোই। নীতি উঠে বসতে বসতে বলল, ছোট মির্জার ওপর ক্রাশ খেয়ে বসে না থাকলে আমি উৎফুল্ল হয়ে খুশি মনে নাচতে নাচতে জেন্টলম্যান নীরবকে বিয়ে করে ফেলতাম। কিন্তু এখানে দুটো সমস্যা। নৃত্য সরু চোখে কপাল কুঁচকে চাইল। সমস্যা? নীতি কোলের ওপর বালিশ নেয়, তাতে কুনি ভর দিয়ে গালের সাথে হাত ঠেকে বলতে থাকে, প্রথম সমস্যা হলো বিয়ের পর বাচ্চা হলে আমার বাচ্চাকে দিব্যকে মামা বলে পরিচয় করিয়ে দিতে আমার বিবেকে প্রচণ্ড বাঁধবে, কারণ আমি তো কল্পনাতে আমার আর ছোট মির্জার বাচ্চা নিয়ে সাজেক অবধি ঘুরে এসেছি। আমাদের একটা ছোট্ট স্নো হোয়াইট প্রিন্সেস নিয়ে শুভ্র মেঘের ভেলা সাজেকের এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘোরা শেষ। বেবি তার ছোট নরম একটা হাত দিয়ে আমার আঙ্গুল ধরে, অন্য হাত দিয়ে দিব্যর আঙ্গুল ধরে। এমন তো অবস্থায় ভবিষ্যতে বেবিকে যদি বলি, যাও শোনা মামা হয়, মামার কোলে চড়ো, বেবি আমার উপর ভীষণ ক্ষুব্ধ হবে। নৃত্যর চোখ সানাবাড়া, সময় নিয়ে বেশ উৎসুক হয়েই ফের প্রশ্ন করেন নৃত্য, তাই ভিনগ্রহের সেকেন্ড প্রবলেমটা এবার শুনি। দ্বিতীয় সমস্যাটা মারাত্মক, ভয়াবহ। অন্যের সাথে বিয়ের পর যদি দিব্যকে দেখে আমার হুট করে চুমুটুমু খেতে ইচ্ছে করে, তাহলে নিজেকে আমার ঘর পাপী মনে হবে। নীতি বিড়বিড় করে বলা, নৃত্যের কানে কথাটা পৌঁছায় না। নৃত্য কান পেতে বলল, কি বলছো, শুনতে পাচ্ছি না তো। নৃত্যের মাথায় চাটি মেরে বলল, এটা শোনার বয়স হয়নি তোর। নৃত্য সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার মনে হচ্ছে তুমি একটা নিশ্চয় করবে। এতটা স্বাভাবিক থাকার মেয়ে তো তুমি নও। এই তুই বড় না আমি বড়, এত পাকনা পাকনা কথা বলছিস যে? চিকু বান্টি কার্টুনে বান্টির সুরে কথা বলে নিত্য। বয়সে বড় হতে পারো, বুদ্ধিতে নয়। নীতি মোটাসোটা চোখে চাইল। নৃত্য পিটপিট করে চেয়ে বলল, আপু নাম তোমার নীতি, তাই বলছি যাই করো না কেন দুর্নীতি করে নিজের নামের মান ক্ষুণ্ণ করো না। জীবনে একবার হলেও দুর্নীতি করব বলেই তো নিজের নামের বানানে দন্ত নয় ইকারে না ব্যবহার না করে দন্ত নয় ইকারে না ব্যবহার করে আসছি। জীবনে একবার হলেও দুর্নীতি করব বলেই তো নিজের নামের বানানে দন্ত নয় ইকার ব্যবহার না করে দন্ত নয় ইকার ব্যবহার করে আসছি আমি। শুক্রবার দিন সব কিছুতেই দারুণ একটা পবিত্র পবিত্র ভাব বিরাজ করে। দূরের মসজিদ হতে আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে। মির্জাবাড়ির কিচেন থেকে বিভিন্ন মশলাপাতির গন্ধে ভুরভুর করছে। হরেক রকমের পদ রান্না করা হচ্ছে। মাছ মাংসের গন্ধে তনুজার গাটা আজ কেমন জানি গুলিয়ে আসছে। মাথাটাও ঝিমঝিম করছে। তনুজা খুন্তি দিয়ে প্যানে কিছু নাড়তে ব্যস্ত। এমন সময় তামান্না আসলেন। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক দেখে বললেন, আর কত দূর?
ওনারা তো কিছুক্ষণের মধ্যেই চলে এলো বলে সময় মতো রান্না শেষ হবে তো। দীর্ঘক্ষণ আগুনের আঁচে থেকে পৌষ মাসেও তনুজার কপালে ঘাম জমেছে। কপাল বেয়ে মুখের সাইডে থাকা বেবি হেয়ার কানের পিঠে গুজে নেয় তনুজা। ক্লান্তিতে ওর চোখের পাতা ভারী হয়ে আসছে। প্রত্যুত্তরে মিহিসরে বলল, ফুপি এই তো শেষের দিকে প্রায়। তামান্না ক্যাবিনেটের ওপর থাকা খাবারের ঢাকনা খুলে খুলে দেখছে। কণ্ঠে আদেশ জারি করলেন, সাদা ভাত দেখছি এখনও রান্না হয়নি, বাসমতি চালে সাদা ভাত রান্না করো। আর শোনো, সেই সময় বারবার যেন না বলা লাগে ফলমূল সুন্দর করে কেটে সাজিয়ে রাখো। ও হ্যাঁ, রান্না শেষে সালাদের জন্য শসা আর গাজর কেটে রাখবে, সাথে লেবুও রাখবে। এর মধ্যে শিরিন সুলতানা আসলেন। তামান্নার হুকুম শুনে বিরক্ত হলেন। তনুজাকে ডেকে বললেন, তনুজা। তনুজা ঘাড় ঘুরে বলল, হ্যাঁ মামনি। সে সকাল থেকে কিচেনে আসো, রুমে গিয়ে বিশ্রাম নাও, বাকি কাজ বুয়ারা আছে করে নিবে। কিছুক্ষণ পর মেহমান আসবে, শাওয়ার নিয়ে রেডি হয়ে নাও। বড়রা রেডি হয়ে হাত পা তুলে ঘুরছে, আর বাচ্চা একটা মেয়ে, তুমি এখনও কিচেনে আসো। তামান্নাকে পিন মেরে কথাটা বলে শিরিন। তামান্নার মুখে গ্রহণ লাগে যেন। সেকেন্ডেই মুখটা থমথমে গম্ভীর হয়ে যায়। ওনার কাছে আদিক্ষেতা ঠেকল, তবে ভাবির মুখের ওপর কিছু বলার স্পর্ধা দেখালেন না। মনে মনে ক্ষোভ রাগ ঝাড়লেন। তনুজা বলল, হাতের কাজটা শেষ করে যাচ্ছি, আর একটু বাকি আছে। সমস্যা নেই মামনি। শিরিনের হাতে থাকা স্মার্টফোন শব্দ করে বেজে উঠল। যাওয়ার আগে আদেশে সুরে বললেন, আচ্ছা তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, আমি একটু পরে আসছি, এসে যেন তোমাকে কিচেনে না দেখি। ফোন রিসিভ করে কথা বলতে বলতে বেরিয়ে যান শিরিন। এর মধ্যে কিচেনের দোরগড়ায় দাঁড়িয়ে নীতির বাবা হালকা কেসে ডাকলেন, তামান্না আসো। মহিলা মুখবয়ব এমন করলেন যেন বেশ বিরক্ত হলেন। এগিয়ে কর্কশরে বললেন, হ্যাঁ বলো, কি হয়েছে, কি এত ডাকছো যে? তনুজা ফুপা শ্বশুরের উপস্থিতি টের পেয়ে শাড়ির আঁচল টেনে মাথায় দেয়। ভদ্রলোক কলেজের বাংলা লেকচারার, চাকরির সুবাদে অন্য জেলায় থাকেন। ছুটির দিনগুলোতে নিজ বাড়ি আর শ্বশুর বাড়িতে থাকেন। নিজের বউয়ের থেকে মুখ ঝামটা নিত্যকার বিষয় মানুষটার কাছে। তবে বাড়ির নতুন বউয়ের সামনে এহেন কর্কশ বিহেবে ভিতরে ভিতরে আহত হলেন নেওয়াজ সাহেব। লজ্জিত হন, মুখটা ম্লান হয়ে আসলো। শুধালেন, আমার সাদা পাঞ্জাবিটা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছ? কোথায় থাকবে? ক্যাবিনেটে বা আলমারিতে দেখো, আছে হয়তো সেখানে, তাছাড়া যাবে কোথায়? নেওয়াজ সাহেব গলার স্বর নিচু করে বললেন, খুঁজে দেখলাম, পাইনি জন্যই তো তোমাকে বলছি। নৃত্যকে বলো খুঁজে দিতে, আর নয়তো চশমাটা পরে ভালো করে খুঁজে দেখো। বয়স বাড়ছে, সাথে চোখ দুটোই তোমার যাচ্ছে। একজন আদর্শ স্ত্রী হলে নিজে গিয়ে খুঁজে দিত, এতটা আশা ভদ্রলোক করেনও না। তারপর একটু ভালো করেও তো বলা যেত। এই ভেবে বুকসির দীর্ঘশ্বাস বেরোয় ওনার। কিছু ভেবে কণ্ঠ খাদে নামিয়ে হঠাৎ বললেন, এখানে এসব আয়োজন না করে বাড়িতে করলে ভালো হতো না? না মানে মেয়ের বিয়ে শাদির ব্যাপার নানা বাড়িতে করলে কেমন দৃষ্টিকটু লাগবে না? এখন তো এসব বলে লাভ নেই, একটু ভেবে দেখো বিয়ের পুরো বিষয়টা বাড়িতে করলে। কথার মাঝে দাড়ি টেনে দিয়ে উঁচু স্বরে বললেন, ওই অজপাড়া গায়ে গিয়ে তোমার মেয়ের বিয়ে দেব? ওখানকার লোকজন না জানে কালচার, না জানে। একবার স্প্রিংয়ে টান পড়লে যেমন স্বয়ংক্রিয়ভাবে কিছুক্ষণ দুলতে থাকে, ঠিক তেমনি তামান্নার মুখটা স্প্রিংয়ের মতো একা একাই চলতে থাকলো। ভদ্রলোক কথাটা বলে যেন বেশ বেকায়দায় পড়লেন। বলে কাজের কাজ কিছুই হলো না। আরও নতুন বউ, আবার কাজের লোকদের সামনে এহেন কথাবার্তা শুনে অপমানিত বোধ করলেন। ভদ্রলোক ম্লান হেসে প্রস্থান করলেন। কাজ করতে গিয়ে আচমকা ফুটন্ত তেল তনুজের হাতে ছিটে পড়ে। প্যানে টকবক করা গরম তেল পড়ার সাথে সাথেই কবজি থেকে ইঞ্চি 2 উপরে পরপর 2-3টা ফোসকা পড়ে। তনুজা বাম হাতের সাহায্যে ডান হাতটা চেপে ধরে, হাতটা ভীষণ জ্বালাপোড়া করছে। কাজের বুয়া দেখে তড়িৎ হৈ হৈ করে উঠল, এই রে ভাবিমণি তো হাতটা পুড়াইয়া ফালাইলেন। ইসরে, কতখানি জায়গা জুইরা ফসকা উঠছে, মেলা কষ্ট হইতেছে, পুড়াইতেছে, জলদি ঘরে গিয়ে ওষুধ লাগাইয়া নেন। বুয়ার সহজ সরল মনের অভিব্যক্তি দেখে তনুজা আলতো হাসলো। ওর বলতে ইচ্ছে করলো, যার গোটা জীবনটাই কষ্টের যাতনার, তার কাছে এই সামান্য জ্বলন ব্যথা কিছুই না। শরীরের ব্যথা ওষুধ দিলে নিমেষেই দূর হয়ে যাবে। কারো উপেক্ষায় অবহেলা যে প্রতিনিয়ত দম বন্ধ হয়ে আসছে, অসহনীয় যাতনায় ছটফটিয়ে দগ্ধ হচ্ছি, মনের এই কষ্ট উপশমের পাথেও যিনি, তিনি কি আদৌ আর বুঝবেন? রাগ, ক্ষোভ, অভিমান দূরে ঠেলে সবটা স্বাভাবিক করে নিবে কি? মনের সেই যন্ত্রণা কষ্টের কাছে শরীরের সাময়িক কষ্ট তেমন কিছুই না। অবচেতন মন
সেসব ভেবে মনে মনে তাচ্ছিল্যে হাসে তনুজা। দীর্ঘশ্বাস ফেলে মুখে বলল, ওষুধ নিতে হবে না, এটা তেমন কিছুই না, এমনি ঠিক হয়ে যাবে। এই বলে তনুজা কাজ করতে নেয়। কাজের মেয়েটা বাধ সাধল। বেগম সাহেবা একটু আগে এসে কি বলছেন এই বলে তনুজাকে এক প্রকার জোর করে রুমে পাঠায়। এও বলে বাকি কাজ সে করে নিবে। কাজের মেয়ের নির্ভেজাল সরল ভালোবাসা দেখে তনুজা আপ্লুত হয়। আসলে এই পৃথিবীটা বড় অদ্ভুত, তার থেকেও বেশি অদ্ভুত মনুষ্য জাতি। এই যে শিক্ষিত হলেও অনেকের মধ্যে মনুষ্যত্ব থাকে না, সুন্দর মন সবারই থাকে না। মানুষের ক্লাস কখনো অর্থ আর স্ট্যাটাসের উপর ভিত্তি করে করতে হয় না। একজন মানুষ কতটুকু ভালো, কতটুকু মানবিক গুণসম্পূর্ণ, এর উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করতে হয়। তবেই না ভালোর চর্চা হয়, ভালোর প্রতি উৎসাহিত করে।